2025 খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে এই 2025 সালটা ভারতবর্ষের সংঘের শতবর্ষ। ভারতবর্ষে পূর্ণ মহাকুম্ভ মেলা বসতে চলেছে এবং সেখানে রাজকীয়ভাবে ওখানকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই মহাকুম্ভের আয়োজনে ব্যস্ত। এবং কুম্ভ মেলা বা কুম্ভ স্নান এটা আমাদের সনাতন ধর্মের এবং সনাতন ধর্মের মানুষদের কাছে একটা অনেক বড় পুণ্য স্নান। এই মকর সংক্রান্তিতে যদি স্নান করা যায়, শুনেছি, পড়েওছে কিছু বইয়ে, যে আমাদের সমস্ত পাপ কর্ম অনেকটা বিনষ্ট হয়ে যায়। যদিও পাপ কোনোদিন বিনষ্ট হয় না, কর্ম দ্বারা সেটা আবার ঘুরে আসে, তাহলেও মানসিক শান্তি একটা পাওয়া যায় এই কুম্ভ স্নানে। এই কুম্ভ স্নান বা এই মহাকুম্ভ এটা প্রত্যেক 12 বছর অন্তর হয়ে থাকে আমাদের ভারতবর্ষে, বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। এই বছর প্রয়াগরাজে মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সঙ্গে এখানে ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই পূর্ণ কুম্ভ এমন একটা আমাদের সবথেকে ভারতবর্ষের সারা পৃথিবী বিখ্যাত মেলা এবং একটা পূর্ণ তীর্থভূমি, যা সারা পৃথিবী থেকে বহু মানুষ এই মেলাতে অংশগ্রহণ করতে আসে এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে সেখানে মানুষ সেখানে পুণ্য স্নান করার উদ্দেশ্যে যাত্রা করে। এই মেলা সাধারণ মেলা নয়, এই মেলা ভারতবর্ষকে পরিচয় করিয়ে দেয় এবং ভারতবর্ষের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়। এই মেলা মানুষ, এমন কোনো মানুষ নেই যে আসে না। সেখানে আপনার যত আমাদের সনাতন ধর্মের ভক্ত আছে, বিভিন্ন ক্যাটাগরির, যেমন শিবের ভক্ত শৈব, বিষ্ণুর ভক্ত বৈষ্ণব এবং অন্যান্য উপাসকরা এবং বিভিন্ন সাধু সন্ন্যাসী, যত ধরনের সাধু মহাত্মা আছেন, আমি অনেকেরও নাম জানি না, যেমন নাগা সন্ন্যাসী আছে, বিভিন্ন আখড়া আছে। যদিও আমাদের এই সনাতন ধর্ম বা সাধু সন্ন্যাসীদের কালচার খুবই অভাব আছে আমাদের মধ্যে, আমরা করি না, জানতে অনেক সময় জানার ইচ্ছা প্রকাশও করি না। তো আমরা দেখেছি বিভিন্ন সাধু সন্ন্যাসী ধর্ম মহাত্মা এসে সারা ভারতবর্ষের এই পূর্ণ কুম্ভে বা এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নানে যোগদান করেন। ওনাদের পদধূলিতে আজ মহাকুম্ভ উত্তরপ্রদেশ প্রয়াগরাজ আজকে সত্যি পুণ্যভূমিতে পরিণত হয়েছে। এই পুণ্যকুম্ভ এতই ভিড়, এতই মানুষের থেকে ভিড় থাকে, জনমানুষ এত যাওয়া আসা, সেখানে সত্যি মানুষ হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া মুশকিল। যেখানে আমরা একটা প্রবাদ বাক্য বলে থাকি যে অনেক দিন পর যদি কোনো মানুষকে আমরা দেখি, বন্ধু মানে খুঁজে পাই এবং কথা বলি, তখন আমরা বলি এই যে কুম্ভ মেলায় হারিয়ে গেছিল আবার খুঁজে পেয়েছি, আমার ভাই বা আমার বোন বা আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক না কেন, এরা আমরা ইয়ার্কির ছলে বলে থাকি। এই কুম্ভ মেলা ইতিহাস অনেক আছে, আপনারা অনেকেই জানেন। আমি সেই সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু কুম্ভ মেলা সম্পর্কে 2-4 কথা না বললেও নয়। এই কুম্ভ মেলা মানুষ সে যতই নির্যাত হোক আর যতই কুলীন ব্রাহ্মণ হোক, সব মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে জাতপাত ধর্ম বর্ণ কোনো মানে সম্পর্ক থাকে না, কোনো ভেদাভেদ থাকে না, সবাই এক। ওখানে কিন্তু সবাই মানুষ। আজকে আমাদের ভারতের সংবিধান যেটা শিখিয়েছে বা যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সবাইকে সমান চোখে দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের ভারতের সংবিধানকে নিয়ে যারা পরিচালনা করে বা যাদের হাতে ভারতের সংবিধান, তারা কিন্তু সেই জিনিসটা করছেন না। কি রাজ্যে কি কেন্দ্রে, সমস্ত জায়গাতে আজকে সমস্ত মানুষই যে কিভাবে নেতা নেত্রীরা এবং সরকার জনগণের প্রতি কতখানি উপকারী হচ্ছে বা উপকার করছে, আমরা সবাই দেখছি এবং বুঝতে পারছি। এই কুম্ভ মেলা আপনি যে হারে যতদূর এগিয়ে যাবেন, সেখানে কোনো বৈষ্ণব
গান করছেন, শ্রীকৃষ্ণের পদাবলী গান শুনতে পাবেন, আবার কোথাও বেদ গান শুনতে পাবেন, আবার কোথাও বিভিন্ন ধরনের দেবদেবীর গান বা আখড়া আশ্রম প্রচুর ভর্তি। আপনার এত ভিড় সেখানে চলা মুশকিল হয়ে পড়ে। আবার হঠাৎ চলতে চলতে দেখবেন একদল সাধু সন্ন্যাসী হর হর মহাদেব মানে ডুগডুগি বাজিয়ে, ডমরু বাজিয়ে সেখানে পেরিয়ে যাবে। আপনি সেই ভিড়ের মাঝে পড়ে দেখবেন বিলীন হয়ে গেছেন। সেখানে ব্রাহ্মণ নেই, বৈশ্য নেই, শূদ্র নেই, ক্ষত্রিয় নেই, উঁচু নেই, নিচু নেই, জাত ধর্ম পাত বলে কোনো কিছুই নেই, সব মিলেমিশে একাকার। সেখানে সবাই মানুষ। সেখানে কেউ রাজনীতি করতে আসে না, সেখানে কেউ ধর্ম শিক্ষা নিতে আসে না, সেখানে কেউ ধর্ম করতে আসে না, সেখানে নীতিজ্ঞান কেউ দিতে আসে না, সেখানে নীতিজ্ঞান কেউ নিতে আসে না। সেখানে প্রত্যেকটা মানুষই একবার করে আসে যে সাময়িক বা জীবনে, সারা জীবনে যেন শান্তি পায়, শান্তির খুঁজে মানুষ সেখানে আসে। সেখানে ব্রাহ্মণকে চামার সে জল ঢেলে দেয়, চামারের হাতে ব্রাহ্মণ জল খায়। আবার দলিতের পাশে রাজপুত বা অন্যান্য ধর্মাবলম্বী উচ্চ জাতি সম্পন্ন মানুষেরা পাশাপাশি বসে একই সঙ্গে ভোজন গ্রহণ করে। তাই স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিলেন যে যেদিন ভারতবর্ষ উঁচু নিচু, জাত পাত, বর্ণভেদ, বর্ণ বৈষম্য দূর করে একসঙ্গে যখন এগিয়ে চলবে, সেদিন ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। মহাধর্ম সম্মেলন এই যে সারা ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখে, বা প্রত্যেক সম্মেলনী, প্রত্যেক কুম্ভ মেলাতে যে এক সূত্রে বেঁধে রাখে সমস্ত জনগণকে, এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। আর এখানে বিভিন্ন যত সনাতন বোর্ড আছে, যত সনাতন ধর্মাবলম্বী আছে, সংঘ আছে, এবং আমাদের যে ভারতের সব থেকে বৃহৎ পার্টি বিজেপি, ইনি ধর্ম ছাড়া এই পার্টি চলে না। সেই সমস্ত মানুষের মহাসম্মেলন আজকে উত্তরপ্রদেশ প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে। এই মহাসম্মেলনে আজকে যোগী আদিত্যনাথের মতন মানুষকে খুঁজে পেয়েছে। আজকে এই মহাসম্মেলন সেখানে যেটা বসেছে, আজ থেকে 12 বছর আগে মনে করে দেখুন যে ধর্ম মহাসম্মেলন হয়েছিল। সেই ধর্ম মহাসম্মেলনে আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীকে খুঁজে নিয়ে এসেছিলেন। সেদিনই নরেন্দ্র মোদীর ভাগ্য ঠিক হয়েছিল যে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন শ্রী নরেন্দ্র মোদী, কিন্তু হয়েছিল। শুধু তাই নয়, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বয়ং লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজের মতো, অরুণ জেটলির মতো তাবর নেতারা বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই বিরোধিতা ধোপেও টেকেনি। কারণ সেই বিজেপি এমন একটা পার্টি, বিজেপি হচ্ছে টোটালি একটা কমিউনাল পার্টি, এবং টোটালি সনাতন ধর্মী সাধু সন্ত এবং সংঘ পরিবারের হাত আছে বিজেপির পিছনে, বা বিজেপি সংঘ পরিবার বা সংঘকে বাদ দিয়ে বিজেপি হতে পারে না। অতএব কারোরই অভিমান, রাগ বা বিরোধিতা টিকেনি। নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি কিন্তু 2014 সালে লোকসভা ভোট লড়েছিলেন এবং খুব ভালোভাবে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছিলেন। ঠিক সেই রকমই নরেন্দ্র মোদী ভেতরে ভেতরে অমিত শাহকে প্রজেক্ট করছেন, অমিত শাহের হয়ে প্রচুর গলা ফাটাচ্ছেন। তা ওই কিছুদিন আগে যে শীতকালীন অধিবেশন হলো, সেখানে অমিত শাহ যে BR আম্বেদকরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করেছিলেন সমস্ত ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি। তার কারণ দুটি হতে পারে। একটা হচ্ছে আদানি গোষ্ঠীকে মানে পিছনে ফেলে দেওয়া, আদানিকে নিয়ে যাতে কেউ সরগরম না করতে পারে, প্লাস দুর্নীতি বা অন্যান্য জিনিসগুলো যেগুলো বিরোধীরা তুলে আসছেন সেগুলো যেন চাপা যায়, এটা একটা কারণ হতে পারে। এবং জবাবি ভাষণে এনে নরেন্দ্র মোদীকে ভাষণ দেওয়া দরকার, সেখানে অমিত শাহকে দিয়ে জবাবি ভাষণ দেওয়া করিয়েছিলেন। এইভাবে নরেন্দ্র মোদী অমিত শাহকে যেমন প্রজেক্ট করছেন, পরবর্তী হয়তো প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর জন্য আদৌ সেটা ধোপে টিকবে কিনা সেটা সময় বলবে। কারণ অমিত শাহ এমন একজন মানুষ, অমিত শাহ হচ্ছেন ভালো সংগঠক, কিন্তু রাজনৈতিকভাবে
ভালো মুখ নয়। সারা ভারতবর্ষে অমিত শাহকে অনেকেই পছন্দ করেন না এবং অমিত শাহের অনেক বিরোধিতা করেন দলের ভেতরে এবং সংঘের মধ্যেও সেই জিনিসটা আছে। প্রতিনিয়ত এরপরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে, হ্রাস পাচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন এবং নরেন্দ্র মোদী সংঘের মধ্যেও আজকে তাকে পছন্দ করছে না। ধীরে ধীরে নরেন্দ্র মোদীর যা কিছু বক্তব্য রাখছে, যা কিছু করছে, সংঘের পছন্দ নয়। অতএব বুঝতেই পারছেন যে সংঘ যাকে পছন্দ করবে তাকেই তারা নির্বাচন করবেন, যাকে পছন্দ করবেন না তাকে সরিয়ে দেবেন। তাহলে বিজেপি পার্টিটা যতই বলুক সবকে সাথ সবকা বিকাশ, এই জিনিসটা চলতে পারে না এবং কোনোদিনই হবে না। সেটা হিন্দু জাতি সনাতন ধর্মদেরকে নিয়ে যেমন চলে এসেছে ঠিক সেইভাবেই চলবে এবং সংঘের কথা মতোই তাকে ওঠা বসা করতে হবে। এই যে মহাধর্ম সম্মেলন বা মহাকুম্ভ মেলা যে বসছে, এখানেই কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রীর ভাগ্য ঠিক হতে চলেছে। ঠিক যেমন 12 বছর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেছিলেন, ঠিক সেইভাবেই হয়তো এইবারও কাউকে না কাউকে বেছে নেবে এই ধর্ম মহাসম্মেলন থেকেই এবং তা থাকবে সনাতন বোর্ড, বিভিন্ন সাধু সন্ত এবং সংঘর হাত। এখানে যতই মোদী অমিত শাহকে প্রজেক্ট করুন বা প্রেজেন্ট করুন হয়তো নাও চলতে পারে। তার কারণ হচ্ছে গোধরা কাণ্ড আমরা কেউ ভুলে যাইনি। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী এবং অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি মোদীকে বলেছিলেন যে রাজধর্ম পালন করতে। তার মানে আপনি শুধু কমিউনাল রাইট বা কমিউনাল জিনিস নিয়ে রাজনীতি করবেন না, আপনাকে ভারতের সংবিধান মেনে চলতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে গেছিলেন। তার কারণ হচ্ছে তার পিছনে ছিল সংঘের সব থেকে বড় হাত, কারণ সংঘের সব থেকে ব্লু আইড বয় ছিলেন শ্রী নরেন্দ্র মোদী। তারপরে যখন ধর্ম মহাসম্মেলনে 12 বছর আগে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়, তখন সবাই বিরোধিতা করলেও তার ধোপে টেকেনি। তাহলে এবারও কি নরেন্দ্র মোদী যতই অমিত শাহকে প্রেজেন্ট করুন ধোপে টিকবে কি? আমার মনে হয় সেটা নাও হতে পারে, কারণ সংঘ অমিত শাহকেও পছন্দ করে না। তাহলে এখানে দ্বিতীয় কোন ব্যক্তি উঠে আসছে না, দ্বিতীয় একটাই নাম উঠে আসছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই যোগী আদিত্যনাথ কিন্তু সংঘের কোনো নির্বাচিত সদস্য বা নির্বাচিত মুখ্যমন্ত্রী নন। যোগী আদিত্যনাথ এর উত্থান হচ্ছে 2013 সালে এবং 2014 সালে নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় উনি কিন্তু বেড়ে উঠেছেন। যথেষ্ট নাম ডাক কামিয়েছেন, যথেষ্ট খুব দক্ষতার সঙ্গে উনি প্রশাসন সামলে চলেছেন। যোগী আদিত্যনাথ উনি একজন কিন্তু রাজনীতিবিদ নন, উনি প্রথম হচ্ছেন একজন মঠের মহন্ত। ওনার কাছে ধর্মটাই সব থেকে আগে, সনাতন ধর্ম সবার আগে, তারপরে রাজনীতি। উনি দুটোর তালমেল করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন। কোভিড মোকাবিলার সময় যথেষ্ট দক্ষতার সঙ্গে অনেক উনি পরিচালনা করেছেন। প্রচুর সমালোচনার মুখে ওনাকে পড়তে হয়েছিল কোভিডের সময়, কিন্তু সংঘের হাত এবং সংঘের কাছে ভালো সার্টিফিকেট পাওয়াতে উনি উতরে যান এবং পরবর্তী সেকেন্ড টাইমও উনি যে নির্বাচনে সফলতা লাভ করেছেন, এটা কিন্তু সংঘ এবং সনাতন বোর্ডে বা সাধু সন্ন্যাসীদের যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এবং বিভিন্ন ধর্ম থেকে জাতপাতের নির্বিশেষে উনি যথেষ্ট নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাচ্ছেন। ওনার আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি এবং বুলডোজার নীতি আজও পর্যন্ত মানুষের মন জয় করেছে, তথা সংঘ পরিবার থেকে সমস্ত সাধু সন্ন্যাসী আখড়া এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে উনি এখন ব্লু আইড বয়, উনি সবার প্রিয় হয়ে উঠেছেন। তাহলে এই মুহূর্তে সংঘ এই কাজটি করবে না যে অমিত শাহকে প্রেজেন্ট করবেন বা যোগী আদিত্যনাথকে প্রেজেন্ট করবেন না। তার কারণ হচ্ছে অমিত শাহর হাতে রক্ত লেগে আছে গোধরা কাণ্ড বিষয়ে বা গোধরা কাণ্ডের প্রচুর
কেস ওনার মাথায় চলছে এবং ভারতবর্ষের বহু মানুষ ওনাকে বা বহু রাজনৈতিক দল এবং বিজেপির অন্দরেও ওনার বিরোধিতা করতে পারে এবং যোগী আদিত্যনাথ সেই ক্ষেত্রে অনেকটা উতরে যেতে পারে। সেই কারণে যোগী আদিত্যনাথের নাম যে পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তার কারণ এই মুহূর্তে যেভাবে গত 10-12 বছরে হিন্দু জাগরণ শুরু হয়েছে সারা ভারতবর্ষে, সেইটা যাতে স্তিমিত না হয়ে যায় সেই কারণে এখন উগ্র রাজনীতির একটা দরকার আছে এবং সেই ক্ষেত্রে আমাদের বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ কিন্তু সবার আগে বিচরণ করছে, সবার আগে চলছে। সংঘের খাতায় বলুন বা ভারতবর্ষের বহু মানুষ যোগী আদিত্যনাথকে চাইছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা ভোট আছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষে যত আঞ্চলিক দলগুলি আছে মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিজেপির রেজাল্ট 2024-এ খুব একটা কিন্তু ভালো না। আবার যদি নরেন্দ্র মোদীকে প্রেজেন্ট করে বা অমিত শাহকে প্রেজেন্ট করে তাহলে বিজেপির ভরাডুবি হতে কোথাও বাদ থাকবে না। তাহলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে বিজেপির বাঁচার বা আশার আলো হচ্ছে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ ছাড়া বিজেপির অন্দরে বা বিজেপির মধ্যে সেরকম বড় নেতা কেউ নেই যে এই দলটাকে আবার টেনে কিনারায় তুলবে। তাহলে বুঝতেই পারছেন 2025 সালটা যে কতখানি ইম্পর্টেন্ট বিজেপির পক্ষে এবং ভারতবাসীর পক্ষে। এখন প্রশ্ন উঠতেই পারে যে সেখানে প্রধানমন্ত্রী কে হবে না হবে বিজেপির ব্যাপার, পার্টির ব্যাপার। তার কারণ হচ্ছে যে প্রশ্ন ওটা স্বাভাবিক। তার কারণ আমরা জনতা, আমরা জনগণ ভারতবর্ষের এবং সনাতন ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন এই মুহূর্তে যে জাগরণ শুরু হয়েছে সেই জাগরণ যদি আবার নিভে যায় তাহলে বুঝতে পারছেন যে কি হারে ভারতবর্ষের টিকে থাকা দায়ী হবে এবং যেটা অহিন্দু শাখা আছে বা যারা আছে বা সেকুলার বলে যারা যে সমস্ত দল আছে যে হিন্দুদের ওপরে কি হারে অকথ্য অত্যাচার হবে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি। তাহলে আমাদেরও চিন্তা করার বিষয় আছে, সারা ভারতবাসীরও চিন্তা করার বিষয় আছে। এই যে জাগরণ শুরু হয়েছে সেই জাগরণটা যাতে স্তিমিত না হয়ে যায় আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আর এটা বলতে পারি যে যোগী আদিত্যনাথ একটা প্রেজেন্টেবল বয় বা ব্লু আইড বয়। ভারতবর্ষের শুধু সংঘ পরিবার নয় বা শুধু সনাতন বোর্ড বা সনাতন যে আখড়া আছে, মঠ আছে, শুধু তাদেরই পছন্দ নয়। আজকে যোগী আদিত্যনাথ বহু হিন্দু ভারতীয়র কাছে মডেল হয়ে গেছেন। আদিত্যনাথকে যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রেজেন্ট করে বা সামনে নিয়ে আসে সেটা অবাক হওয়ার কিছু নেই।